বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা আক্তার, সাটুরিয়া, মানিকগঞ্জ। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সহপাঠ নিয়ে আলোচনা করব। আমাদের সহপাঠে দুইটি বিষয় রয়েছে, একটি হচ্ছে নাটক আর একটি হচ্ছে উপন্যাস। আজকে আমি তোমাদের নাটক নিয়ে আলোচনা করব। সবাই বই খাতা কলম খুলে নাও। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে, বোর্ডের দিকে তাকাও, কাঠতাড়ুয়া, লেখক হচ্ছে সেদিনা হোসেন। তার জন্ম হচ্ছে 1947 সালে রাজশাহীতে। বাবার নাম মোশাররফ হোসেন, মাতার নাম মরিয়মুন্নেছা বকুল। তিনি পিতামাতার চতুর্থতম সন্তান। আর 1920 সালে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলেট উপাধি দিয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, ডিলেট শব্দের অর্থ হচ্ছে ইংরেজি ডক্টরেট অফ লিটারেচার। বাংলাতে বলা হয় বাংলা সাহিত্যের উপর তিনি, লিটারেচার অর্থ সাহিত্য, বাংলা সাহিত্যের উপর তাকে সম্মাননা সূচক ডিলেট উপাধি দিয়েছেন ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বড়দের জন্য 33টি এবং ছোটদের জন্য 25টি বই লিখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি আমরা বুঝতে পারলাম লেখকের জীবনীটা কি? এবার আমি মুছে দিই। এবার আমাদের উপন্যাসের যে টপিকসগুলি রয়েছে সেটা আমি তোমাদেরকে লিখে দেখাবো। যেমন আমাদের উপন্যাস কাকে বলে? উপন্যাস হচ্ছে গদ্যে লেখা এক ধরনের গল্প। উপন্যাস সৃষ্টিশীল রচনা। উপন্যাস কমপক্ষে 25,000 হওয়া বাংলা। উপন্যাসের ইংরেজি শব্দ নোবেল, 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 নোবেল। আর উপন্যাস বা বর্ণনা, পদ্য, গল্প, কাহিনীমূলক একটি রচনা। তাহলে উপন্যাসের যে বর্ণনার ইংরেজি শব্দ হচ্ছে নেরেটিভ, NEATIVE, নেরেটিভ। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে উপন্যাসটা হচ্ছে কি তোমার আরও যে বিষয়গুলি রয়েছে সেটা, উপন্যাস হচ্ছে আধুনিক কালের সৃষ্টি। আর উপন্যাসে থাকে একটি প্রধান বা মূল গল্প। আর এই গল্পটাকে কেন্দ্র করে ছোট ছোট যে উপন্যাসের যে বিষয়গুলি, এগুলি সব জয়েন্ট করে তারপর একটা উপন্যাস দাঁড় করানো হয়। আর উপন্যাসটা তোমার 15 শতকে, এটা যখন ছাপাখানা তৈরি করা হলো তখন ইউরোপে প্রথম এই উপন্যাস লেখা শুরু করেছে। পরবর্তীতে সারা বিশ্বে লেখকরা উপন্যাস লেখালেখি শুরু করেছেন। আর এই উপন্যাস যে আধুনিক কালের সৃষ্টি, তার একটি মাত্র কারণ হচ্ছে মানুষ যখন তার নিজেকে নিয়ে, সমাজকে নিয়ে দেখলো যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন থেকে উপন্যাস লেখালেখিতে লেখকরা মনোনিবেশ হয়েছেন যে না, এই উপন্যাসটা লেখা দরকার। আর তাহলে আমাদের যে কবিতাটা, শিক্ষার্থীবৃন্দ, কবিতাটা তাহলে কি? কবিতাটা হচ্ছে আমাদের প্রাচীন বা আদিকালের সৃষ্টি। কারণ প্রাচীন ওই প্রথম স্টেপে যখন মানুষ লেখালেখি শুরু করে তখন সেটা কবিতা আকারে সব কিছু লেখার প্রচলন ছিল। পরবর্তীতে আস্তে আস্তে মানুষ এই উপন্যাস
উপন্যাস লিখতে শুরু করেছে, যার জন্য উপন্যাসটা তোমার কবিতাটা হচ্ছে প্রাচীন বা আদিকালের সৃষ্টি। আমাদের গীতিকা কবিতার মধ্যে যে গীতিকাব্য কবিতা গীতিকাব্য যেগুলি, এগুলি যেমন অনেক বড় বড় আকারের ছিল, যেমন মহাভারত, মেঘনাদবধ কাব্য, রামায়ণ, এইসব কাব্যগুলি তখন ছিল। তাহলে কি আমরা বুঝতে পেরেছি উপন্যাসের সার্বিক বিষয়? আরেকটা যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয় প্রিয় শিক্ষার্থী, কিন্তু তাহলে আমাদের এই উপন্যাসের জনকে, সেটা তো আমাদের একটা বিষয়। আমাদের উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরও একজন রয়েছে, কিন্তু সেটাকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সবগুলি শাখার মধ্যে তার সমান খ্যাতি অর্জন করে গিয়েছেন, হ্যাঁ, যা অন্য কোনো লেখকের মধ্যে আমরা দেখতে পাইনি। আর আরও যারা আমাদের উপন্যাসিক রয়েছেন তাদের মধ্যে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এরাও খুব সুন্দর সুন্দর উপন্যাস লিখেছেন। আরও রেখেছেন আমাদের আরও একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমাদের মনে রাখার জন্য বন্দ্যোপাধ্যায়গুলি নামটা আমাদের জানা থাকলে খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই উপন্যাসটা সম্পূর্ণরূপে আমাদের দেশে যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই যুদ্ধকে কেন্দ্র করে এই উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ। আমাদের দেশের মানুষ দেশকে ভালোবেসে, দেশের প্রতি মায়া মমত্ব বোধ, শ্রদ্ধা সম্মান বোধকে কাজে লাগিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করতে সক্ষম হয়েছি। আমাদের দেশে যখন যুদ্ধ হলো দীর্ঘ 9 মাস, এই যুদ্ধে আমরা 30 লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে আমরা হারিয়েছি। 30 লক্ষ শহীদদের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ। আর এই বাংলাদেশে যে সৃষ্টি করে গিয়েছেন যা আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের স্থপতি। আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আজকে আমরা এই বাংলাদেশ পেতাম না, আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না, যার জন্যে ওনার ভূমিকা হচ্ছে সবচেয়ে অগ্রণী। এই মহান নেতা 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে বাঙালি থেমে থাকে, প্রত্যেক ঘরে ঘরে থেকে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এই যে আমাদের ঐতিহাসিক ভাষণ, এই ভাষণ একটা কবিতার মতোই, আমরা বঙ্গবন্ধুকে এখানে কবি হিসাবে আখ্যায়িত করতে পারি। উনি এত একটি বলিষ্ঠ ভাষণ দিয়ে আজকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে তখন সক্ষম হয়েছিলেন এবং সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কত বড় একজন তুখোড় রাজনীতিবিদ ছিলেন। আজকে আমাদের এই উপন্যাসের যে কিশোর, এ ছিল আমরা গল্পের মধ্যে দেখেছি 7ই মার্চের ভাষণের কথা সে শুনে সে বলেছে, আমাকে তোমরা বঙ্গবন্ধু বলে ডাকবে। আর একটা পর্যায়ে সে আমাকে বলছে যে আমাকে তোমরা যুদ্ধ বলে ডাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের এই অনলাইন ক্লাসে যারা শহীদ হয়েছেন, যারা এখনো মুক্তিযোদ্ধা যারা জীবিত রয়েছেন, তাদেরকে সেলুট জানাই। 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, তারও পূর্বে ইতিহাস রয়েছে। সেটা হচ্ছে 1947 সালে দেশ বিভক্তি হওয়ার পর আমরা পূর্ব এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা ধর্মীয় রাষ্ট্র আমরা পেয়েছিলাম। এই ধর্মীয় রাষ্ট্রের উপর ভিত্তি করে আমরা যে রাষ্ট্র পেলাম, পাওয়ার ফলে সেখানে দেখা গেছে পশ্চিমা পাকিস্তানিরা আমাদের ব্রিটিশের ন্যায় আমাদের
উপর জোর জবরদস্তিমূলক কার্যকলাপ যখন চালাতে লাগলো, তখন আমরা প্রতিবাদ করেছি, আমরা এই অন্যায়কে আমরা মেনে নিতে পারিনি। আমাদের এই 1947 সাল থেকে 1971 সালের মধ্যে অনেক ঘটনাগুলি রয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। এখানে আমাদের 52 সাল বলতে সালাম, বরকত, রফিক, জাব্বার আরও অনেকে। 21কে বলা হয় আমাদের মুক্তির চেতনা। আর 1966 সালে আমাদের শেখ মুজিবুর রহমান যে 6 দফা লিখেছিলেন, এই 6 দফাকে বলা হয় মুক্তির সনদ। 1969-এর গণ অভ্যুত্থান, তারপরে 70-এর নির্বাচন, 1971 সালে মুক্তিযুদ্ধ। তো 1971 সালে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি দীর্ঘ 9 মাস, 25শে মার্চ কালো রাত থেকে এই দীর্ঘ 9 মাস, এই দীর্ঘ 9 মাস যে আমরা 30 লক্ষ শহীদ হারিয়েছি। এরা অনেক নিজের জীবন বাজি রেখে এরা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং যারা জীবিত রয়েছে তারা এদের সাহসী ভূমিকায়, এদের বীরত্বের কারণেই আজকে আমাদের বাংলাদেশ, আজকে আমরা সুন্দর একটা মানচিত্র বিশ্বের দরবারে আমরা পেয়েছি, লাল সবুজের পতাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের যে মূল পাঠের যে বিষয়গুলি রয়েছে, তো কাকতাড়ুয়াটা হচ্ছে কি একটা প্রতীকীধর্মী উপন্যাস। যে এই কাকতাড়ুয়াটা একটা ভয়ভীতিকর একটা বিষয়, যার জন্য এটাকে ওই উপন্যাসের পাঠশালা নামটা হচ্ছে কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়াটাকে আমরা দেখতে পেয়ে যে এখানে ওই কৃষকরা যখন মাঠে ফসলাদি করে থাকে, সেখানে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই কাকতাড়ুয়াটা দিয়ে থাকে। সেখানে লম্বা করে একটা লাঠি দিয়ে জামা পরিয়ে মাথার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তারপর সেখানে দেয়, তার পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করবার জন্য। তো এখানে এই যে আমাদের যে উপন্যাসের প্রধান চরিত্রে রয়েছে কাকতাড়ুয়া বা বোদা, এ ছেলেটা একটা কিশোর ছেলে। এক রাতে তার মা বাবা, ভাই বোন সবাইকে সে হারিয়েছে, কলেরা সবাই মৃত্যুবরণ করেছে। তখন এই বোদা তার চাচির বাড়িতে বড় হয়েছে। তার চাচাতো বোন একটা আছে কুন্তি, কিন্তু দেখা গেছে এই বোদা সে ওই একদিন এই কাকিরদের অবস্থা তেমন ভালো না, আর্থিক অবস্থা ভালো না, অভাব অনটনের সংসার। একদিনকার তার চাচি মন খারাপ করেছে বলে সে কী করেছে, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে বিভিন্ন জায়গায় সে কাজকর্ম করে খেয়েছে, আর দোকানপাটে টুকটাক কাজকর্ম সেখানে সে জীবিকা নির্বাহ করেছে। আর সে ঘুমাতো কোথায়, মানুষের রান্নাঘরে এবং কি ছনের ঘরে, কুকুরের সঙ্গে সে ঘুমিয়েছে একবারে। এই কিশোরটা একদম অনাথ অসহায় একটা ছন্নছাড়া জীবন। আর এই কিশোর ছেলেটি কাকতাড়ুয়ার সাথে থাকতে সে বেশ পছন্দ করত। সে হাত লম্বা করে তার জামাটা মাথার উপর দিয়ে সে এভাবে হাঁটা চলাফেরা করত। কিশোর ছেলে তাকে সবাই নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করতো, এবং কি এই কাকতাড়ুয়া তাকে বেশি কেউ একটা গুরুত্ব দিত না। কিন্তু দেখা যাচ্ছে এই কিশোর ছেলেটি আমাদের যুদ্ধের ক্ষেত্রে 1971 তার ভূমিকাও ছিল অগ্রণী। এই যখন কাকতাড়ুয়াদের গ্রামে যখন মিলিটারিরা আসার ফলে মিলিটারিরা সব কী করলো, বাড়িঘর দোকানপাট সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। কাকতাড়ুয়া এটা দেখে তো আশ্চর্য হয়ে গেল, এবং কি ওই এলাকার গ্রামের লোকজন, আত্মীয় স্বজন সবাই কী করলো, যা অনেকেই গ্রাম থেকে তারা পালিয়ে গেল, আত্মীয় স্বজনের বাড়ি গেল। বাড়ি যাবার পথে অনেকেই কাকতাড়ুয়াকে বললো যে চলো আমাদের সঙ্গে চলো, কাকতাড়ুয়া তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু এই ছেলেটি আমরা গুরুত্ব না দিলেও কী হবে, এই ছেলেটি বলছে না, আমি যাব না, এরা ভিনদেশী, এরা কেন আমাদের এই কাজটি করলো, আমি এদের সঙ্গে লড়াই করব। যে কথা সেই কাজ। আর যখন গ্রামে ওই এলাকার গ্রামে যারা মুক্তিযুদ্ধ ছিল, তারা ছিল শাহাবুদ্দিন, আলী, মিঠু।
শাহাবুদ্দিন ছিল মুক্তিযোদ্ধার কমান্ডার। শাহাবুদ্দিন কিন্তু শিক্ষার্থীবৃন্দ আর্ট কলেজের ছাত্র ছিলেন। তারপর আর ওই গ্রামে তোমার আরও রাজাকার যারা ছিল তারা ছিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সি কুদ্দুস, আরও অনেকে, তার ছেলে, তার আত্মীয় স্বজন অনেকে। তখন আর যখন আর্মিরা ওই গ্রামে আসলো, এই রাজাকার আলবদর আল শামসরাই কিন্তু এই কুদ্দুস, তারপরে এখানে আহাদ মুন্সি, এরা কী করলো, এই পশ্চিমা পাকিস্তানিদের এই আর্মিদের বিভিন্ন ধরনের খাবার, ভালো মানে খাবার দাবার, আরামায়েশের ব্যবস্থা করে দিল স্কুল ক্যাম্প এসে তারা ক্যাম্প সেখানে তৈরি করে নিল। পরবর্তীতে শাহাবুদ্দিনরা, আর এই রাজাকারের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক দল, এরা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করেছে। তো এই রাজাকার আলবদর আল শামসদের কারণে আমাদের দেশে তখন যুদ্ধের সময় আমাদের অনেক মা বাবা তার সন্তান হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে। অর্থাৎ এরা কি করেছে পাকিস্তানিদের বিভিন্ন খোঁজ খবর তাদেরকে দিত এবং সেভাবে তারা ধরে নিয়ে তাদেরকে মেরে ফেলত। অর্থাৎ এই রাজাকার আলবদর এবং পাকিস্তানের আমাদের কাছে একদম ঘৃণিত তারা। আর আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা সাহসী, আমরা বীর পুরুষ, হ্যাঁ, আমরা এখানে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে তারা আমাদের কাছে বীর পুরুষ, তারা সাহসী সংগ্রামী। এখানে কত ঘৃণিত ন্যাক্কারজনক কাজ তখন আমাদের এই দেশের যারা বিপক্ষে কাজ করেছেন তারা এই কাজগুলি করে গিয়েছেন, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য। কাজেই এরা আমাদের কাছে ঘৃণিত পশুর সমতুল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে এই কিশোর ছেলেকে হাত করে নিয়েছে আমাদের চৌকস এবং বুদ্ধিমত্তার সেই আমাদের মুক্তিযোদ্ধারা শাহাবুদ্দিন, আলী এবং মিঠু। ওরা কি করেছে, এই কিশোরকে কাকতাড়ুয়াকে নিয়ে বলেছে, আয় তুমি এদিকে আসো, এসে ওদের সব বলে দিয়েছে যে তুমি ক্যাম্পের যত খোঁজ খবর আছে সব নিবে, কোথায় কী হচ্ছে এগুলি খবর নিবে, তা না হলে দেশকে রক্ষা করা যাবে না। যেই কথা সেই কাজ, বোদাকে সেভাবে যা বলেছে সেই কৌশলে তারা সেভাবে সে কাজ করেছে। একদিন শুনতে পেল যে স্কুলের কিছু একটু দূরে সেখানে একটা বাংকার তৈরি করবে, এবং বাংকার তৈরি করতে গেলে সেখানে মাটি ফেলতে হবে। তখন এই খবরটা আবার এই কাকতাড়ুয়া কী করেছে, এই খবরটা আবার সে মুক্তিযোদ্ধাদের কাছে যখন এনে দিয়েছে, তখন এই আমাদের শাহাবুদ্দিন, আলী, মিঠু এরা বলছে যে ঠিক আছে, তাহলে আমাদের এটা এখনই বড় সুযোগ, আমরা এই একটা অপারেশন করে দেখি কী অবস্থা। তখন শাহাবুদ্দিন, আলী, মিঠু এরা কী করলো, তোমার ওই কিশোরকে বললো যে শুন, তোমাকে একটা মাইন দিব, তুমি ওই কাজের মানুষদের সাথে কাজ করবে এবং ওরা যে পথ দিয়ে যাবে সেখানে তুমি মাইনটা পুঁতে আসবে। এই কিশোর ছেলেটি তাই করলো, মাইনটা পুঁতে আসলো, পুঁতে এসে তারা কী করলো, এই আলী, মিঠু এদের কাছে এসে বলল যে আমি এটা আপনারা যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজটা করে দিচ্ছি। পরবর্তীতে আর ওরা কী করলো, তোমার একটা ঝোপঝাড়ের ওখানে একটু দূরে নদীর কিনারে একটা ঝোপঝাড়, যেখানে এরকম একটা ঝোপঝাড় জায়গা বেছে নিয়ে সেখানে ডিঙার মধ্যে তারা বসে দিল যে এখন কি হয় না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুক্তিযোদ্ধারা এই কিশোরকে দিয়ে রাজাকার আলবদর আল শামসদের অর্থাৎ কুদ্দুসদের, তারপরে আহাদ মুন্সি এদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে 4টি মশাল দিয়ে। এটা কে করেছে? আমাদের এই বীর পুরুষ, আমাদের এই বীর কিশোর, আমাদের এই কাকতাড়ুয়া কত সাহসী ছিল। অর্থাৎ কি, আমরা যখন যুদ্ধ করেছি তখন এই ছোট, যখন যে পেশায় ছিল, যে বয়সের ছিল, সকলেই যুদ্ধ করেছি। এদের ভূমিকা কোনো তুলনা হয় না। অনেক ছোট এই কাকতাড়ুয়ার মতো কিন্তু অনেকে আরও যুদ্ধ করেছে তখনকার সময়। যে একটি গ্লাস পানি এগিয়ে দিয়েছে সেও কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা। পরবর্তীতে শাহাবুদ্দিন, আলী, মিঠু
এরা তো অপেক্ষায় আছে যে এখন কী হবে, আমাদের অপারেশনটা কি সাকসেসফুল হবে, অপেক্ষায় আছে। এমন সময় ওরা বিকট আওয়াজ শুনতে পেল। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওরা বললো যে হ্যাঁ আমরা আমাদের কাজটা আমাদের সাকসেসফুল হয়েছি। মাইন্ডটা বিস্ফোরিত হয়ে তখন সেখানে এই ওই গ্রামে যত আর্মি ছিল সবাই বিস্ফোরিত হয়ে মৃত্যুবরণ করেছে। এভাবে আমাদের মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে নানান কৌশল অবলম্বন করে আমাদের দেশে আমরা যুদ্ধ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তখন বন্যার সিজন ছিল, কত কষ্ট করেছে মুক্তিযোদ্ধারা, কত মানুষ যে কত নির্মমভাবে মৃত্যুবরণ করেছে, না খেয়ে জীবনযাপন করেছে। একটা ভয়াবহ করুণ অবস্থা। তা পরবর্তীতে কী করলো, যখন মাইন্ডটা বিস্ফোরিত হওয়ার সাথে সাথে আলী মিঠু মাঝিকে বললো, মাঝি তুমি যত জোরে পারো তুমি নৌকাটা চালিয়ে নাও, এবং মাঝি অনেক দূরে চালিয়ে নেই। আর এদিকে কি করেছে জানো, এদিকে সেই আমাদের বীর পুরুষ, সেই আমাদের বীরবেশী কাকতাড়ুয়া, সেই কি করেছে, ডিঙার মধ্যে সোজা হয়ে শুয়ে দুই হাত দুই দিকে দিয়ে তার জামাটা যে কখন মাথায় বেঁধে সে আকাশের দিকে তাকিয়ে সেভাবে সন্তুষ্টের একটা বিজয়ী সেই উল্লাসটা সেভাবে আকাশের দিকে তাকিয়ে সেটা সন্তুষ্টতা প্রকাশ করেছে। আর এদিকে শাহাবুদ্দিন, আলী, মিঠু, এরা কাকতাড়ুয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে দেখো কত 1971 সালের আমাদের এই মুক্তিযোদ্ধাটা কত একটা কঠিন অবস্থা তখন সৃষ্টি হয়েছিল, কত কঠিন একটা অবস্থা হয়েছে। যে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এরকম সবার দেশের প্রতি সবার মায়া মমত্ববোধ, দেশপ্রেমিকত্ববোধ, ভালোবাসা আমাদের থাকতে হবে। দেশের প্রতিটি কণাকে আমাদের ভালোবাসতে হবে। তোমরা অনেক দূরে যাও না, দেখবা তুমি যেখানে বসবাস করো সেখানে তোমাকে টানে, সেখানে তোমার বিদেশে থাকো, দেখবা তোমার ভালো লাগতেছে না, তোমার ওই দেশের প্রতি তোমার যে একটা এরকম মমত্ববোধ, একটা মায়া মমতা কাজ করো না, এরকমই তো। তাহলে আমাদের এই গল্পটা, আমাদের এই মুক্তিযুদ্ধটা আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের বাংলাদেশ আমাদের অহংকার, আমাদের গর্ব। এই বাংলাদেশকে আমাদের ধারণ করতে হবে, মনের ভিতরে লালন করতে হবে, পোষণ করতে হবে, এটাকে আদর যত্ন করতে হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অনেক বড় একটা গল্প আমি তোমাদেরকে অনেক ছোট্ট করে মূল ভাবটা আমি বলে দিয়েছি। তোমরা এই উপন্যাস থেকে আমাকে 20টি পয়েন্ট তোমরা লিখে আনবে। আর আমি পয়েন্ট তোমাদের ক্লাসে বুঝিয়েছি, তোমাদের সামনে যখন ক্লাস নেই তখন আমি বুঝিয়েছি পয়েন্টটা কিভাবে লিখতে হয়। পয়েন্টটা এক নৈমিত্তিক আকারে না। যেমন তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আতিকুর রহমান। হ্যাঁ, তাহলে পয়েন্টটা তোমার বাবার নাম কি? প্রশ্ন ছুড়ে দেওয়া হবে, প্রশ্নবোধক চিহ্ন, আতিকুর রহমান। আমরা এটা না দিয়ে আমরা আমার বাবার নাম আতিকুর রহমান ডাইরেক্ট একটা সেন্টেন্স লিখে দিলাম, এটাকেই বলা হয় আমাদের পয়েন্ট। তো এইভাবে তোমরা 20টি পয়েন্ট লিখে আনবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আমি আবার এই উপন্যাস নিয়ে আসবো, তোমাদের নৈমিত্তিক নিয়ে। তো অবশ্যই বাড়িতে বেশি বেশি করে পড়াশোনা করবে, প্রত্যেকটা লাইন সেন্টেন্স পড়বে। তোমরা জানো কি না, তোমাদের যে 100 নাম্বারের মধ্যে তোমাদের 30 দেওয়া নেই মুক্তার নৈমিত্তিক, আর যে 70 নাম্বারে যে তোমাদের সৃজনশীল, এই 70 নাম্বার সৃজনশীলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই একটা সৃজনশীলে তোমাদের 4টা জ্ঞানমূলক প্রশ্ন থাকে। জ্ঞানে থাকে একটা, অনুধাবনে থাকে একটা, প্রয়োগে থাকে একটা, উচ্চতর দক্ষতায় থাকে একটা। তাহলে কয়টা পাচ্ছি আমরা? 4টা জ্ঞানমূলক পাচ্ছি। তাহলে 7টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি কি 7 4 7 28। তাহলে এখানে আমরা 2 নাম্বার কম 60 নাম্বারই হচ্ছে আমাদের এই তোমার নৈমিত্তিক। আর আমরা পাচ্ছি সেটা মাত্র 40 নাম্বার আমরা সৃজনশীল, নিজের মতো করে লেখা, বানিয়ে লেখা। তাহলে আমাদের কী পরিমাণ আমাদের নৈমিত্তিক করতে হবে, তাই না কি? তাহলে তোমরা বেশি বেশি করে পড়বে। তো সবাই ভালো থাকবে। মাস্ক অবশ্যই, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক অবশ্যই পরবে। মাস্কটা অবশ্যই যেখানে যাও মাস্ক পরবে। তো এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকো।
আমার ক্লাস শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।